আওয়ামী লীগ একটি বড় দল। এখন এই দলের সবাইকে তো আর আপনি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিতে পারবেন না, তাই না? সুতরাং যারা অপরাধ করে নাই তাদেরকে অবশ্যই স্বাভাবিক জীবন যাপন করা, রাজনীতি করার সুযোগ দেওয়া, যেটা সংবিধান দিয়েছে সেই অধিকার তাদেরকে দিতে হবে। এখন এই অধিকার যদি না দেওয়া হয় তাহলে সকল মানুষ যদি তারা আসলে চরমপন্থী হয়ে যায় বা আসলে ওই আন্ডারগ্রাউন্ডে চলে যায়, কিন্তু এটা দেশের জন্য ক্ষতি হবে। এনসিপি কে জামাতের সাথে পাঠানোর জন্য সব থেকে বেশি ভূমিকা রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনও ঘটনা ঘটেছে যে এনসিপির একজন নেতাকে যাতে আসন নিশ্চিত করা হয় সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে জামাতের আমিরকে ফোন পর্যন্ত করেছিলেন। তার মানে কি, এই যে একটি দল গঠিত হলো, সেই দল গঠন থেকে শুরু করে সেই দলের কারা নমিনেশন পাবে, জামাত কাদেরকে আসন ছাড় দিবে, সেটিও আবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঠিক করে দিচ্ছিলেন। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটেছে এবং এটি অবশ্যই তারা অস্বীকার করতে পারবে না। হয়তো এখন তারা এটা নিয়ে চুপ আছে, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তার উপর আপনার মতন অন্যদের মতন আমারও ব্যাপক আস্থা ছিল, কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের পরে কতিপয় ব্যক্তির উপরে তিনি ব্যাপকভাবে নুইয়ে পড়েছিলেন এবং সবসময় তাদেরকে তিনি আশীর্বাদ করেছেন। দল গঠনে তিনি পিছন থেকে ভূমিকা রেখেছেন। একটি সরকারের প্রধান হয়ে এইভাবে আরেকটি দল গঠনে ভূমিকা রাখা যায় না। তার বক্তব্যের মধ্যে কিন্তু বারবার ফুটে উঠেছে যে তরুণরা একটি দল করুক। তো তরুণরা তো শুধুমাত্র যারা এনসিপি গঠন করেছে তারা না, আমরাও তো বাংলাদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট 2018 সালের আন্দোলন সফল করেছি। 24 সালের সময় এই আন্দোলনকে কিভাবে জনগণকে সম্পৃক্ত করা যায়, রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা যায়, সেজন্য আমরা কাজ করেছি। অর্থাৎ 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা টানা লড়াই করেছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব গ্রহণের পরে আমাদের যে দীর্ঘদিনের লড়াই, সেই লড়াই আমার কাছে মনে হলো যে তিনি হয়তো চোখে দেখেননি। তিনি শুধুমাত্র 36 দিনের যে লড়াইটা হয়েছে সেই লড়াইটাই দেখেছেন এবং সেই লড়াইয়ে যারা সামনে ছিল এর বাইরে অন্য কেউ ভূমিকা রেখেছে এটা তিনি আসলে এক ধরনের অস্বীকার করেছেন, যে জন্য তিনি বাকিদেরকে অবমূল্যায়ন করেছেন। তো যাই হোক, দেখেন তার যে ধরনের ভূমিকা ছিল নির্বাচনের 3 দিন আগে আপনার চুক্তি করা, এটি আসলে একটি মানে ইন্টারিম সরকারের কাছ থেকে আমরা এটি আসলে কখনোই প্রত্যাশা করি নাই। আমরা বিভিন্ন দেশের সাথে যে চুক্তি বা বিভিন্ন আপনার আন্তর্জাতিক সংস্থার সাথে সেই চুক্তির ব্যাপারে কিন্তু আমরা বারবার সমালোচনা করে আসছিলাম। আমি যে সময় নদীতে পরিষদ সাধারণ সম্পাদক, সে সময় আমি অত্যন্ত সরব ছিলাম, কথা বলেছি। এখন যেহেতু নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং এখন যারা অপোজিশনে আছে তারাও তো দেশের অনেক বিষয় নিয়ে কথা বলছে, সরকারের অনেক সমালোচনা করছে, কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা তো সবসময় বলতেন যে কোনো দেশের সাথে কোনো চুক্তি হলে সেটি সংসদে আলোচনা করতে হবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো যাতে সংসদে পুনর্মূল্যায়ন করা যায়, আলোচনা করা যায়, সেজন্য আপনারা প্রস্তাব উত্থাপন করেন, কেন করছেন না? এটি আমি একটি প্রশ্ন তাদের কাছে রাখতে চাই। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপদেষ্টারা সবসময় বলছিল যে আমরা প্রতি মাসেই আমাদের আর্থিক হিসাবটা জনগণের সম্মুখে আমরা প্রকাশ করব। কিন্তু আমরা দেখেছি যে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দলীয়করণ করেছেন। তিনি তার ব্যাংকের কর্মকর্তা থেকে শুরু করে তার আশপাশে যত মানুষ ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় সেট আপ করেছেন, উপদেষ্টা বানিয়েছেন এবং নাহিদ ইসলাম নিজে তার বান্ধবীকে প্রেস উইং এ তিনি দায়িত্ব দিয়েছিলেন। দলীয়করণের কথা যে বলা হয়, ওই সময় তো পুরো প্রশাসনকে জামাতিকরণ এবং এনসিপিকরণ করা হয়েছিল। এখন এই যে আমাদের 11 দলের বন্ধুরা কেন আসলে রেগে তারা আসলে আগুন হয়ে যাচ্ছে, এর পিছনে অন্যতম কারণ হলো তারা যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিল নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরে তাদেরকে সরিয়ে দিয়েছে। এবং এটা কেন সরিয়ে দিল, এর পিছনে অন্যতম কারণ হলো, দেখেন অপোজিশনে যারা আছে তারা তো আসলে সরকারের বয়স মাত্র 2 মাস পার হলো, এর মধ্যে মনে হচ্ছে যে সরকার হয়তো 4 বছর ক্ষমতায় ছিল, সরকার অনেক ভুল করেছে, সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে তারা অনেক অপরাধ করেছে, দুর্নীতি করেছে, সুতরাং তাদের বিরুদ্ধে এক দফার আন্দোলন শুরু করো। আমরা যেভাবে আসলে 16 বছরের যে ফেসিবাদী সরকার, সেই সরকারের বিরুদ্ধে যেভাবে কথা বলেছি, আন্দোলন করেছি, মাত্র 2 মাসের সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমরা লক্ষ্য করছি যে আমাদের 11 দলের বন্ধুরা যারা আমাদের সাথে আন্দোলনে ছিল, একসাথে আমরা লড়াইটা করেছি, তারা ঠিক একই ভাষায় কথা বলছে। অর্থাৎ
তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে জবাবদিহিতা সৃষ্টি করা যায়নি, তারা তো সরকারের পার্ট ছিল, প্রশাসনকে জামাতিকরণ, এনসিপিকরণ সবকিছু করেছে। এখন তাদের লোকগুলোকে সরিয়ে দেওয়ার কারণে তারা আসলে এই সরকারকেই সরিয়ে দেওয়ার জন্য তারা মরিয়া হয়ে গেছে, কিন্তু এটি আসলে সম্ভবপর নয়। আপনাকে মাথায় রাখতে হবে, গণ অভ্যুত্থানে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে গণ অভ্যুত্থানের সময় বিএনপি তো আসলে চুপ করে বসেছিল না, অবশ্যই বিএনপি ভূমিকা রেখেছে। সেই ভূমিকা কি? সেই ভূমিকা হলো জামাত ইসলাম থেকে শুরু করে যারা রাজনৈতিক দল ছিল, সেই রাজনৈতিক দলগুলোকে মাঠে নামানোর জন্য রাজনৈতিক সমন্বয়টা বিএনপি করেছে। হ্যাঁ, গণ অভ্যুত্থানে অবশ্যই ছাত্র জনতা নেমেছে। দেখেন, 16 বছর ধরে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা বলতে আমাদের যারা সিনিয়র আছে, আমি তো 18 সাল থেকে সংগ্রাম শুরু করেছি। তো এই লড়াইটা কিন্তু করতে হয়েছে। 16 বছরের মধ্যে কিন্তু সাধারণ মানুষ, ছাত্র জনতা নামেনি। এখন যদি মানুষ নামতো, রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত হতো, তাহলে কিন্তু শেখ হাসিনা এই গুম খুন আয়নাঘর সৃষ্টি এই কাজগুলো করতে পারতো না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে মানুষ তো আসলে আস্থা পায়নি, যে জন্য নামে নাই। 24-এর আন্দোলনটা শুরু হয়েছিল কিসের আন্দোলন? কোটা সংস্কার আন্দোলন। মানুষ কখন আসলে রাস্তায় নামলো? যে সময় আবু সাইদ থেকে শুরু করে 6 জন শিক্ষার্থীকে একই দিনে গুলি করে নির্বিচারে হত্যা করা হলো। এরপরে কিন্তু আপনার আন্দোলনটা যখন ক্যাম্পাসের বাইরে চলে গিয়েছে, মানুষ সম্পৃক্ত হয়েছে এই হত্যার প্রতিবাদে। একটা সময় যখন হাসিনা নির্বিচারে গণহত্যা শুরু করলো, এই গণহত্যার প্রতিবাদে মানুষ নেমে এসেছে হাসিনার বিচারের দাবিতে। এটাই তো মূল আন্দোলন ছিল, এবং এর আগে এ ধরনের প্রেক্ষাপট সৃষ্টি হয়নি। তার মানে 16 বছর যে আমরা আন্দোলনটা করেছি, সেই আন্দোলনের চূড়ান্ত রূপ নিয়েছে এই 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে। সুতরাং এই গণ অভ্যুত্থানে সবার ভূমিকা আছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে অন্যদের ভূমিকাকে খাটো করে শুধুমাত্র এনসিপির ভূমিকা, জামাতের ভূমিকাকেই বড় হিসেবে দেখানোর চেষ্টা করলো, সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল। দেখেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তার মানে কি? ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনতে চেয়েছিলেন, কিন্তু মানুষের মাঝে যেহেতু বিএনপির একটি ভূমিকা আছে, এবং বিএনপির রাষ্ট্র পরিচালনায় একটি অভিজ্ঞ দল, এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন, দেশের হাল ধরেছিলেন। সুতরাং জিয়া পরিবারের প্রতি মানুষের আস্থা এবং অগাধ বিশ্বাসের জায়গাটা ছিল, যে যেহেতু জাতীয়তাবাদের রাজনীতি বাংলাদেশের জনগণ গ্রহণ করেছে, গণ অভ্যুত্থানের পরে যেহেতু 18 মাসের ফেলার আমরা দেখেছি, এবং গণ অভ্যুত্থানের নায়ক তাদের কেউ কেউ থানায় গিয়ে চাঁদাবাজদেরকে পর্যন্ত সারিয়ে এনেছে, দলীয়করণ করেছে, বিভিন্ন জায়গায় আপনার নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য, ডিসি নিয়োগ থেকে শুরু করে, মানে এমন কোনো অপরাধ নাই তাদের কেউ কেউ করে নাই, এবং সেগুলো গণমাধ্যমে এসেছে। উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার পরে তাদের দুর্নীতি, তাদের এপিএসদের দুর্নীতি আমরা অনেক কিছু দেখেছি। এখন আপনি ওই যে আপনাদের দুদকের পরিচালক বসিয়েছিলেন, তারা আবার নাকি ক্লিন সার্টিফিকেট দিয়ে গেছে। এখন মানে ওই সার্টিফিকেট গুলো এমন সময় তৈরি করা হয়েছিল যে একদিকে মানে অন্তর্বর্তীকালীন সরকার যাবে আর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করবে, ওই দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে ওই ক্লিন সার্টিফিকেট গুলো তাদের ওই নিয়োজিত কর্মকর্তার মাধ্যমে প্রকাশ করবে। এখন বলা হচ্ছে যে বিএনপি সরকারের আমলে আমরা ক্লিন সার্টিফিকেট পেয়েছি। আরে ভাই, এই সার্টিফিকেট গুলো তো তোমরা আগেই তৈরি করে রেখেছিলা। সুতরাং বিএনপি সরকার যদি 18 মাসের দুর্নীতির তদন্ত করে, আমি মনে করি সেটি খুবই ভালো হবে, কারণ 18 মাস নিয়ে মানুষের অনেক প্রত্যাশা ছিল। নেপালে যেখানে গণ অভ্যুত্থানের শক্তিরা ক্ষমতায় আসলো, বাংলাদেশে কেন গণ অভ্যুত্থানের শক্তিরা এইভাবে আসলে 71-এর যারা আসলে বিরোধী ছিল, বিরোধী শক্তি, তাদের সাথে কেন আসলে ক্ষমতায় আসার জন্য হাত মেলাতে হলো? কেন আসলে তারা বিরোধী দল হতে পারলো না? সেটি নিয়ে আসলে আমার মনে হয় যে অনেক প্রশ্ন থেকে যায়। এই যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ, এই অভিযোগগুলো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায় এড়াতে পারেন না। একজন মানুষকে যখন শাসনের পাশাপাশি আদর করা হয়, তিনি কিন্তু সঠিক লাইনে থাকে। আর একজন মানুষকে যখন আপনি শাসন করবেন না, শুধুমাত্র আদর করবেন, মাথায় তুলে নাচবেন, সেই মানুষ কিন্তু বেপরোয়া হয়ে যায়, সেই মানুষ কিন্তু ভুল করে। ঠিক একই ধরনের ভুল আমরা সেই নায়কদের কাছ থেকে দেখেছি। তারা কিন্তু অভ্যুত্থানের নায়ক হওয়ার পরেও তারা যখন আসলে সরকারে গেল, এরপরে আপনার তারা গুরুত্বপূর্ণ সরকারের স্টেক হোল্ডার হিসেবে থাকলো, তাদের একের পর এক ভুল, সেই 18 মাসের ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদেরকে। আজকে বাংলাদেশের যে পরিবর্তনটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা প্রত্যাশা করেছিলাম, সেই পরিবর্তনটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারেননি। তিনি আসলে জাতিকে ডুবিয়েছেন, তিনি জাতির সাথে প্রহসন করেছেন, তিনি অন্যায় করেছেন, এমনকি নির্বাচন পর্যন্ত তিনি দিতে চাননি, নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। তার নিয়োজিত তার কাছের মানুষরা বলছিল 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। সেই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এটা যদি অনেকে বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের অবদান, না, এর জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে অনেক কথা বলতে হয়েছে, অনেক আন্দোলন করতে হয়েছে, অনেক চাপ সৃষ্টি করতে হয়েছে।
তারপরে কিন্তু নির্বাচনটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে বাধ্য হয়েছে। রাশিদ খান, আমি আমেরিকার চুক্তিটার বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি। আমি অলরেডি সেই বিষয়ে বক্তব্য দিয়েছি, এটা নিয়ে সিনিয়র নেতৃবৃন্দ তারা আরো বলবেন। আমি আমার জায়গা থেকে আমার মূল্যায়নটা আমি ইতিমধ্যে করেছি। আমি অনুষ্ঠানের শুরুতেই আপনার গণঅভ্যুত্থানে আপনার ভূমিকার কথা উল্লেখ করেছি এবং সেটা স্মরণ রেখে আমি প্রশ্ন করছি যে আপনি এদিন ডক্টর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগ যেন স্পেস না পায় সে ব্যাপারে আপনারা সোচ্চার ছিলেন, গণ অধিকার পরিষদ সোচ্চার ছিল। এখন আমি আপনার কাছে জানতে চাই যে এই যে নাহিদ ইসলামরা তারা বলছেন যে ছাত্রলীগ যদি তাদের এখানে আসে তাহলে এখন বোধহয় তারা ভালো, আমরা আমরা সাধারণ জামিনও করতে পারি। এর প্রেক্ষিতে আপনি আপনার ফেসবুকে একটা বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ ইস্যুতে আপনার এখন মতামতটা কি? আমরা ফেসবুকে কিছুটা জেনেছি, আরেকটু কি জানানোর সুযোগ আছে? দেখেন, আমি আমার অবস্থান সবসময় ক্লিয়ার। আমি বলেছি যারা অপরাধ করেছে বিচার করতে হবে, আর যারা অপরাধ করে নাই তাদেরকে অবশ্যই পুনর্বাসন করতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে। এখন এটার জন্য আপনাকে অবশ্যই একটা কমিটি গঠন করতে হবে। আমি বলেছি যেহেতু নাহিদ ইসলামরা এই মুহূর্তে তারা চাচ্ছে যে ছাত্রলীগের যারা রয়েছে তারা এনসিপি তে যোগদান করুক, সুতরাং আমি বলেছি যে ছাত্রলীগের নেতারা যদি এনসিপি তে তারা যোগদান করতে পারে তাহলে যারা আওয়ামী লীগের ছিল তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ রূপে রাজনীতি করতে পারবে না, আমি সেই প্রশ্ন ছুড়ে দিয়েছি। এবং আমি মনে করি অবশ্যই যারা আওয়ামী লীগের ছিল, যারা অপরাধ করে নাই, তারা চাইলে যে কোনো দলে রাজনীতি করতে পারে, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, মানে কেউ আসলো আর নিয়ে নিলাম এটা কিন্তু হবে না, আপনি তো যাচাই বাছাই করতে পারবেন না। সুতরাং আগে বিচারটা অবশ্যই হতে হবে এবং একটা সিস্টেমের মধ্য দিয়ে আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং দেওয়া উচিত। সেই ব্যাপারে আমি মন্তব্য করেছি। এই মন্তব্য শুধু আমার না, যারা সচেতন মানুষ যারা রাজনীতি করে তারা কিন্তু একই ধরনের মন্তব্য প্রকাশ করছে। দেখেন, আমরা যে সময় আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে, তাই না? সুতরাং ঠিক মানে কাছাকাছি সময়ে আওয়ামী লীগকে আবার সুযোগ দেওয়া হোক সেটি আসলে কেউই চায়নি, কিন্তু একটা সময় শেষে তো আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে। এখন কোন আওয়ামী লীগকে? অবশ্যই রিফাইন্ড আওয়ামী লীগকে। কিন্তু আমার প্রশ্ন হলো যে একদিকে যখন সেনাপ্রধান নাকি হাসনাত আব্দুল্লাহকে বলেছিল, যেটা তারা খোলাসা করেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের কথা, যারা অপরাধ করে নাই তাদেরকে নির্বাচনের সুযোগ, সেই সময় কিন্তু এই হাসনাত আব্দুল্লাহরা আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ তো দিতে দেয়নি, বরং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছে আন্দোলন করার মধ্য দিয়ে। এই জন্য আমি এখন প্রশ্ন রাখতে চাই, যেহেতু হাসনাত আব্দুল্লাহ তিনি যেহেতু সংসদে খুবই ভোকাল, তিনি কি আসলে তার নেতা, তার আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথা বলেছেন সেই কথার প্রেক্ষিতে সংসদে কি তিনি একটি প্রস্তাব উত্থাপন করতে পারেন যে রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবার মতামত জানতে চাই, বা আওয়ামী লীগকে আমরা কি করব, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিব? এই ধরনের প্রস্তাব হাসনাত আব্দুল্লাহ যদি সংসদ উত্থাপন করে, আমি মনে করি সেটি নাহিদ ইসলাম যে ধরনের খায়েশ ব্যক্ত করেছেন ছাত্রলীগকে তাদের দলে দেওয়া, সেই খায়েশটা আসলে আইনের মধ্য দিয়ে বাস্তবায়িত করা সম্ভব। দেখেন, জামাত ইসলাম এবং এনসিপি মিলে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা শুরু করেছিল। সেই জামাতের আমির এখন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য এখন জাতীয় সংসদে মানে যখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশটা উত্থাপিত হলো তখন কিন্তু এক ধরনের মানে সহানুভূতি কাঠ খেলার চেষ্টা করেছে। মানে অন্যান্য বিল কেন উত্থাপন করা হচ্ছে না, আরো কয়েকটা বিল যেটা নিয়ে বিএনপি বলছে যে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে আমরা উত্থাপন করব, তখন তারা মানে রেগে আগুন হয়ে গেছে। কিন্তু যে সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিলটা আসলো, যে আন্দোলন তারা সৃষ্টি করেছিল ওই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু এই অধ্যাদেশটা জারি হয়েছিল এবং সেটাই কিন্তু আপনার সরকারের প্রতিনিধিরা উত্থাপন করেছে। কিন্তু জামাতের আমির এখন এইখানে একটা ভিন্ন কার্ড খেললো, একদিকে আন্দোলন করলো, অন্যদিকে তারাই আবার ওই বিল উত্থাপনের সময় থতমত আচরণ করলো। মানে কি, এই যে দ্বিমুখী আচরণ জামাতের, প্রতারণার রাজনীতি, এই রাজনীতি কিন্তু সেই ৭১-এর আগ থেকে শুরু হয়েছে। তারা একবার ৭১-এর সময় জনগণের সাথে প্রতারণা করলো, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে। তারা কিন্তু ৯০-এ তারা এরশাদের পক্ষে কিন্তু শুরুর দিকে অবস্থান নিয়েছিল, তারা ৮৬ নির্বাচনে এরশাদের অধীনে অংশ নিয়েছিল। এছাড়া আপনি দেখেন যে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন, সেই সময় তারা সুবিধাবাদী ছিল। সেই সময় আওয়ামী লীগ বিএনপির যারা ছিল নেতৃবৃন্দকে হয়রানি করা হয়েছে, জামাতের নেতৃবৃন্দকে হয়রানি করা হয়েছে। অর্থাৎ যখন একটা সংকট সৃষ্টি হয় তখন কিন্তু এই জামাত তারা কিন্তু এক ধরনের সুবিধাবাদী আচরণ করে এবং তারা ওই সরকারের দিকে আসলে থাকার চেষ্টা করে। ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের সময় একই আচরণ করেছে। যখন নির্বাচনের জন্য আমরা কথা বলছি, আন্দোলন করছি, তখন জামাত বলেছে না, কোনো নির্বাচন হবে না বিচার সংস্কারের আগে।
তো নির্বাচন তো হলো, কিন্তু বিচার সংস্কার কেন আপনারা শেষ করাইতে পারলেন না? 18 মাস থাকলো, 3 মাস তো না, তাই না? 18 মাস সময় দেওয়া হলো, বিচার সংস্কার আপনারা তো আসলে শেষ করতে পারেননি। এই জন্যই আমাদের আক্ষেপ যে ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে জামাতিকরণ, এনসিপিকরণ করলো, কিন্তু তারপরেও তারা বিচার এবং সংস্কারটা শেষ করতে পারলো না। ওই 18 মাসে যদি বিচার এবং সংস্কারের দিকে আমরা অগ্রসর সেইভাবে হতে পারতাম, তাহলে কিন্তু এখনই বা নির্বাচনের সময় আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে বা অন্য কোনো ভাবে সুযোগ দেওয়া যেত। তো এখন যেহেতু এই আলোচনাটা নাহিদ ইসলামের পক্ষ থেকে ব্যাপকভাবে জোরালো হয়েছে, আমি নাহিদ ইসলামকে বলবো যে আপনি সংসদে এই বিষয়টা আপনি হাসনাত আব্দুল্লাহকে দিয়ে উত্থাপিত করান, যাতে করে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের দিকে যারা যেতে চায় তারা কাজ শুরু করতে পারে। এবং এই সুযোগ যেহেতু আপনারা নিচ্ছেন, আপনারা যেহেতু আওয়ামী লীগকে নিচ্ছেন, দেখেন একজন বড় নেতার সাথে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে বলছিলেন, রাশেদ আপনি কি জানেন যে ওরা আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন কেন করছে? ওরা চায় যে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে যাক। সেক্ষেত্রে আওয়ামী লীগ এক ধরনের ভয় পেয়ে গেল যে আমাদেরকে তো আসলে আপনার প্রথম যে আপনার থাপ্পড়টা, এই থাপ্পড়টা আসলে এনসিপির মাধ্যমে আসলো, তো এনসিপির প্রতি একজন ভয় থাকবে। তো যে ভয় দেখাতে পারে তার দিকে কিন্তু মানুষ যায়। সুতরাং ওই আওয়ামী লীগ ছাত্রলীগের লোকদেরকে নেওয়ার জন্য মূলত এনসিপি এই আন্দোলনটা করছে, তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা। দেখেন এখন কিন্তু সেটি হচ্ছে, এখন ছাত্রলীগকে তারা কল করতেছে, এখন বলতেছে যে গণ অভ্যুত্থানে যে সকল ছাত্রলীগের নেতারা পদত্যাগ করেছিল, ওই পদত্যাগ করার কারণেই নাকি আন্দোলনটা ত্বরান্বিত হয়েছিল। তাহলে সাধারণ মানুষ যারা মানে আন্দোলন সংগ্রাম করলো, বিএনপি জামাত সহ অন্যান্য দলের যারা আন্দোলন সংগ্রাম করলো, তাদের আন্দোলনে কিচ্ছু হয় নাই। ছাত্রলীগের যারা পদত্যাগ করে এসে মানে বা এজেন্ট হয়ে এসে আন্দোলন করলো, হ্যাঁ, তারাই নাকি আজকে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। মানে বিষয়টা তারা এইরকম বুঝাচ্ছে যে যারা আওয়ামী লীগের মধ্যে, শেষ করি খুব গুরুত্বপূর্ণ কথা, এক লাইন শেষ করে দিই, মানে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আওয়ামী লীগার ছিল, তারাই হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই ধরনের একটা বয়ান বা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছে এনসিপি। মানে আমি বুঝতে চাচ্ছিলাম যে ওইটা মিন করেছে নাকি যে শিবিরের মানুষজন যারা গুপ্ত অবস্থায় ছিল তাদেরকে মিন করেছে, তারা বেরোয় আসার কারণে কল নিতে, এরকম মনে হচ্ছে। আপনি চমৎকার জিনিসটা ধরতে পেরেছেন। দেখেন এখন আর একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা হলো যে জামাত ইসলাম এবং শিবিরকে, তারা যদি নিজেদের রাজনীতি করতে চায় আমার কোনো সমস্যা নাই। একটা দল বাংলাদেশের আইন মেনে, সংবিধান মেনে রাজনীতি করবে, করতেই পারে, তাই না? 71-এর ভুলকে তারা অবশ্যই তাদেরকে এটার জন্য আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাই, যেটা নাহিদ ইসলাম নিজেই বলেছিলেন যে 71-এর আক্তার হোসেন নিজেও বলেছিলেন, আপনি নিশ্চিত করেছেন যে 71 নিয়ে আসলে জামাত ইসলামের অবস্থানটা কি। 71 নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জামাত ইসলাম তার অবস্থানটা পরিষ্কার করে নাই। তো সেই অবস্থান পরিষ্কার হওয়ার আগেই কিন্তু এনসিপি জামাতের সাথে জোট বেঁধেছে। অনেকে রাজনীতির বিষয়ে অনেকে বলে যে আসলে আদর্শ, আমি আসলে আমার অ্যানালিসিস থেকে যে জিনিসটা পেয়েছি, দেখেন রাজনীতির ক্ষেত্রে আসলে ক্ষমতার চর্চা এটা আসলে এক ধরনের প্রধানতম বিষয়। এই যে আমাদের রুমিন ফারহানা আপা, দেখবেন যে তিনি যে সময় আসলে বিএনপির পদে ছিলেন, সেই সময় টকশোতে গিয়ে তিনি জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দের যে অপরাধ কর্মযোগ্য সেগুলো নিয়ে তিনি তিরস্কার করেছেন, সমালোচনা করেছেন। সেই রুমিন আপা যখন নমিনেশন পেলেন না, এরপরে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচিত হলেন, তখন তার বক্তব্যগুলো কিন্তু এখন জামাত এবং এনসিপির মতনই হচ্ছে। তো এই কথাটা আমি কেন বললাম, অর্থাৎ রুমিন আপা যে সময় বিএনপিতে ছিলেন, সেই সময় বিএনপির পলিটিক্যাল অবস্থান অনুযায়ী কথা বলেছেন। যে সময় বিএনপি তাকে নমিনেশন দেয়নি, সেই সময় রুমিন আপা কিন্তু মানে আমাদের অপোজিশনে যারা আছে তাদের বক্তব্য যেরকম, তার বক্তব্য একই রকম হচ্ছে। তার মানে এইখানে মুখ্যটা হলো যে আপনাকে দল নমিনেশন দিয়েছে কি দেয়নি, আপনি আসলে ওই ক্ষমতার যে জায়গাটা, ওই জায়গাটায় আপনি থাকতে পেরেছেন না পারেননি। তার মানে ক্ষমতাটাই আসলে আমার কাছে মনে হয় প্রধানতম বিষয়। আচ্ছা, দ্বিতীয় আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ছাত্রলীগের যারা ছিল তারা পদত্যাগ করেছিল, তারা মানে ওই মানে পরিচয় লুকিয়ে তারা আসলে ছাত্রলীগ করতো কিনা সেটি নিয়ে তো অবশ্যই মানে প্রশ্ন থেকে যায়, এবং সেটি নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক, কারণ শিবির এই ধরনের রাজনীতি করে, তারা বিভিন্ন দলে তাদের এজেন্ট নিয়োগ করে। আমি দেখলাম যে এখনো দুই এক জায়গায় ছাত্র দলের পরিচয়ে কেউ কেউ পদত্যাগ করছে বিএনপির কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে। তো ঠিক ওই একই ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছে যে এরা কি আসলেই ছাত্র দল করতো, নাকি এরা আসলে আপনার গুপ্ত হিসেবে ছাত্র দলে যুক্ত হয়েছিল। অর্থাৎ সরকারকে এক ধরনের বেকায়দায় ফেলানো বা বিএনপিকে বিব্রত করা। দেখো তোমাদের লোকজন তোমাদের কর্মযজ্ঞে বিতর্ক মানে এক ধরনের বিরক্ত হয়ে তারা পদত্যাগ করতেছে। তো জামাত শিবির এই ধরনের প্রতিষ্ঠা করতেছে।
ছাত্রদলের মধ্যেও এই ধরনের লোকজনকে ঢুকিয়ে আসলে ছাত্রদলকে বিতর্কিত করা, সরকারকে বিতর্কিত করা, বিএনপি কে প্রশ্নের মুখোমুখি করা, সে ধরনের এক ধরনের পলিসি শিবির জামাত নিয়েছে কিনা সেটি নিয়েও দায়িত্বশীল জায়গা থেকে বিএনপিরও আমি মনে করি খতিয়ে দেখা উচিত। কারণ ইতিমধ্যে আমি কিন্তু দেখেছি, আপনিও দেখেছেন যে ছাত্রদলের একজন পদত্যাগ করেছে। হ্যাঁ, তিনি নাকি বিএনপির আচরণে ক্ষুব্ধ। আবার মানে এক সময় কিন্তু আলোচনা ছিল যে বিএনপির শীর্ষ পর্যায় থেকে জামাত ইসলামের পৃষ্ঠপোষকতা করা হতো। এইবার দেখেন, এইবার কিন্তু বিএনপি যে কাজটা করেছে সেটা হলো যে যারা আসলে প্রকৃত বিএনপি তাদেরকে আসলে গুরুত্বপূর্ণ জায়গাটাই মূল্যায়ন করা, তাদেরকে সামনের দিকে রাখা, অর্থাৎ যাদের বিষয়ে ন্যূনতম সন্দেহ সংশয় আছে সেই বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় সেই কাজটি কিন্তু আমার মনে হয় যে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে করা হয়েছে। এবং ছাত্র দলের যারা আছে আমার মনে হয় যে এইভাবে ফিল্টারিং করে জিনিসটা তারা একটা মানে এমন জায়গায় নিয়ে যাবে যাতে করে এই গুপ্তভাবে আসলে দলকে বিব্রত করার জন্য কেউ ওই ধরনের অবস্থান না নিতে পারে। জি, অনেক অনেক ধন্যবাদ রাশিদ খান আপনাকে। আমরা আলোচনা করলে আরো অনেক সাবজেক্ট ছিল। আপনি আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী নূরের তিনি বর্তমানে মন্ত্রী, তার মন্ত্রিত্ব নিয়ে একটি স্ট্যাটাস গত পরশুদিন দিয়েছিলেন, সেটাও খুব আলোচিত হয়েছে। আমার জানার আগ্রহ ছিল ডক্টর ইউনূসের সময় বেশ কিছু অন্যায় অবিচার হয়েছে, মব হয়েছে, তারপর মিথ্যা মামলা হয়েছে। আমি আপনার দুইটা বিষয় আমি আপনার দুইটা প্রশ্ন আমি বুঝতে পারছি, আমি শেষ করে দিই খুব সংক্ষেপে। দেখেন, অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আপনার গণহারে মামলা হয়েছে, সেই মামলাগুলো এখন অন্তর্বর্তীকালীন সরকারের মামলাগুলো অবশ্যই বিএনপি সরকার সেগুলোর পর্যালোচনা করবে। যারা অপরাধ করে নাই তাদেরকে কিভাবে আসলে সেখান থেকে আপনার নিষ্কৃতি দেওয়া যায় সে ব্যাপারে বিএনপি সরকার অবশ্যই কাজ করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি অবশ্যই অঙ্গীকারবদ্ধ। আমাদের মাননীয় আইনমন্ত্রী সে বিষয়ে ইতিমধ্যে আপনার কাজ শুরু করেছে। আপনি দেখেছেন যে আজকে বেল বন্ডের জন্য উদ্বোধনটা করা হয়েছে, কিন্তু অর্থাৎ চাইলে অনলাইনে আবেদন করতে পারবে, এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া আপনার মানে আওয়ামী লীগের সবাই তো আর অপরাধী না, কিন্তু মামলাটা কিন্তু গণহারে বিভিন্ন জায়গায় হয়েছে। তো এটা নিয়ে আমি মনে করি অবশ্যই এই জিনিসটা পর্যালোচনা করার দাবি রাখে। আর দ্বিতীয়ত নুরুল হক নূরকে নিয়ে যে বিষয়টি, দেখেন আমি যে গণ অধিকার পরিষদ ছেড়েছি ছাড়ার অন্যতম কারণ ছিল যে গণ অধিকার পরিষদের মধ্যে আপনার জামাত শিবির তাদের এজেন্টদেরকে আসলে ওই সেই 18 সালের পরে যখন দল গঠন করলাম, তারা যেহেতু নিজেদের দল বা রাজনীতি করতে পারছিল না, তারা কিন্তু গণ অধিকার পরিষদে যুক্ত হয়ে তারা কিন্তু তাদের রাজনৈতিক যে স্বাভাবিক কার্যক্রম সেটা করার চেষ্টা করলো। তো সেই জায়গা থেকে পরবর্তী যখন আসলে নির্বাচনের সময়টা আসলো, যে সময় বিএনপি জামাত বা অন্যান্য দল একসাথে আন্দোলন করেছে, প্রবলেমটা হয়নি। যে সময় আসলে গণঅভ্যুত্থানের পরে সবাই যে যার মতো নির্বাচনে অংশ নিল, তখন সমস্যাটা হয়েছে। তখন দলের পক্ষ থেকে একটা বিশাল চাপ যে আমাদেরকে জামাতের সাথে যেতে হবে। কিন্তু আমি বললাম না, কেন জামাতের সাথে যাব? যেখানে এনসিপি বলছে যে যাদের ঐতিহাসিক দায় আছে তারা যাবে না, তো আমরা গণ অধিকার পরিষদে আমরা কেন ঐতিহাসিক দায় নিয়ে আমরা কেন আসলে তাদের সাথে যাব? আমার পজিশন এটা ছিল। তো আমি আসলে কোনোভাবে রাজি হচ্ছিলাম না। তখন আমাকে তারা সাইবার বুলিং করে, মেন্টাল প্রেশার দেয়, নানান কারণে। তখন আমার কাছে মনে হলো যে নুরুল হক নূরের সাথে আলোচনা করি। তাকে আমি বুঝালাম, আমি বললাম যে দলকে বিএনপির সাথে নেওয়া উচিত। এবং পরবর্তীতে আমার এলাকার প্রেক্ষাপট বিবেচনায় নুরুল হক নূর, হাসান আল মামুন তাদের সাথে আলোচনা করে আমি বিএনপিতে যোগদান করেছি। যেহেতু গণ অধিকার পরিষদ বিএনপি সরকারে আছে, আমিও বিএনপিতে যুক্ত হয়েছি। গণ অধিকার পরিষদ আমাদের হাতে তৈরি দল, অবশ্যই সেই দলের প্রতি আমার মায়া মমতা ভালোবাসা আছে। আমি যেখানেই রাজনীতি করি না কেন অবশ্যই গণ অধিকার পরিষদের প্রতি আমার সেই মায়ার জায়গাটা থাকবেই, কারণ এটা সন্তানের মতো, যেটাকে আমি নিজের হাতে আমরা সৃষ্টি করেছি। আমি একা বলবো না, আমার সহযোগিতারা মিলে সেই সন্তানের প্রতি ভালোবাসা থাকবে। কিন্তু আমি শুধু না, বিএনপি তো দেখেন যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা একসময় অন্য দল করতো। বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি কিন্তু ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন। এরকম আরো অনেকে আছেন বিএনপির স্থায়ী কমিটিতে বলেন, আরো ভাইস চেয়ারম্যান বলেন বা আপনার। সুতরাং আমি মানে বিএনপিতে যুক্ত হয়েছি এবং এই যুক্ত হওয়ার পিছনে তো কারণ আছে। 2022 সাল থেকে কিন্তু আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, সেই সময় কিন্তু তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। অর্থাৎ অনেকে আমাকে বলতে পারে যে টকশোতে গেলে যখন যোগ দিতে পারে না, তখন আমাকে পার্সোনালি অ্যাটাক করে নব্য বিএনপি। কিন্তু আসলে বিষয়টা এরকম না। বিএনপির যিনি প্রধানতম নেতা, যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমি দীর্ঘ সময় ধরে কাজ করে আসছি। আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়েও আমি এবং সভাপতি নুরুল হক নূর আমরা সরাসরি
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সমন্বয় করে কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে কাজ করা, এই ভূমিকাগুলো আমাদের ছিল। অর্থাৎ যারা এখন দেখছে হ্যাঁ বা বলছে যে নব্য বিএনপি, আসলে বিষয়টা এরকম না। 2022 সাল থেকে কিন্তু আমরা বিএনপির সাথে থেকে কাজ করেছি। জি, আমি নুরুল আকমলের উত্তরটা দিই, নুরুল আকমলের উত্তরটা শেষ করি, তার নুরুল আকমলের উত্তরটা শেষ করি। তো নুরুল আকমলের যে প্রসঙ্গটা, জি, আমরা সাংবাদিকতা করতে গিয়ে আমরা আই উইটনেস আমরা দেখেছি যে আপনাদের এই জায়গাগুলো গণ অধিকার পরিষদ, আপনার অবদান বা আপনাদের এই সমন্বয়ের কাজগুলা, যেহেতু আমরা বিএনপি মিট করতাম, আমাদের অনেক কিছুই জানা ছিল সমন্বয়ের জায়গা। জি প্লিজ। আচ্ছা, যে আমি নুরুল আকমলের বিষয়টা বলি। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে, দেখেন নুরুল আকমল বিএনপি সরকারের মন্ত্রী, তাই না? গণ অধিকার পরিষদ বিএনপির সাথে জোটভুক্ত। এখন এই মতো অবস্থায় গণ অধিকার পরিষদের কতিপয় নেতা তারা টকশোতে গিয়ে বিএনপির নীতির বিরুদ্ধে সমালোচনা করছে। তো দেখেন, আপনি তো একটা সময় অপোজিশনে ছিলেন, অপোজিশনে থাকলে আপনার একটা পজিশন থাকে, স্বাভাবিক। আর সরকারে গেলে সরকার পরিচালনার নীতি আপনাকে গ্রহণ করতে হয়, তাই না? দেশ চালানো তো এত সহজ না। সহজ হলে তো, আর মানুষ সহজ মনে করলে তো জামাতকেই দায়িত্ব দিত, দেয়নি তো। বিএনপি কে যেহেতু মানুষ দায়িত্ব দিয়েছে, সুতরাং এখন যদি আপনি বিএনপির নীতির বিরুদ্ধে গিয়ে আপনি লাগাতার টকশোতে কথা বলেন, আপনি জনসভায় বক্তব্য দেন, বিভিন্ন সেমিনারে বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের কয়েকজন নেতা এটা করছে, এখন এই দায়টা তো আসলে নুরুল আকমলের উপর আসবে। তো সেই জায়গা থেকে আমি অবস্থানটা পরিষ্কার করেছি। দ্বিতীয়ত, নুরুল আকমল তাদের বিষয়ে কেন আসলে তার অবস্থান নিতে পারছে না, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। দেখেন, গণ অধিকার পরিষদ কিন্তু একবার ভেঙেছিল, তাই না? তো যাদের নেতৃত্বে ভেঙেছিল তারা পরবর্তীতে গণ অধিকার পরিষদে ফিরে এসেছে। আবার তারাই কিন্তু এখন গণ অধিকার পরিষদে থেকে তারা নুরুল আকমল যে সরকারের মন্ত্রী, সেই সরকারের বিরুদ্ধেই বক্তব্য দিচ্ছে। নুরুল আকমল যদি কালকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, দেখবেন এরা আর একটা গণ অধিকার পরিষদ করবে, এরা গণ অধিকার পরিষদকে ভেঙে চুরে চুরমার করবে। তো নুরুল আকমল এই প্রবলেমের মধ্যে আছে, এটা আমি জানি, যেহেতু আমি ওই দলে ছিলাম, ওই দলের নেতৃত্বে ছিলাম, ওই দল তৈরি করেছি, আমি এই বিষয়গুলো জানি। তো নুরুল আকমল এই সমস্যার মধ্যে আছে। তো ঠিক একই ধরনের সমস্যার মধ্যে এনসিপি আছে। এনসিপি এবং গণ অধিকার পরিষদের যে সম্ভাবনা ছিল, এই সম্ভাবনা গলা টিপে নষ্ট করেছে, ধ্বংস করেছে জামাত ইসলাম এবং শিবির। গতকাল দেখেন এনসিপি ব্যাপকভাবে তাদের সাংবাদিক সম্মেলন করে বললো যে এনসিপি রাইজিং। তো এনসিপিতে কারা আসলো? এরা কিন্তু জাতীয় নাগরিক কমিটি যে সময় গঠিত হয়, শিবিরের সাবেক নেতৃবৃন্দ তারা কিন্তু ওই কমিটিতে ছিলেন। পরবর্তীতে এনসিপির নেতৃবৃন্দ বিভিন্ন দুর্নীতি, অন্যায়, অপরাধ, তাদের যে আপনার অস্বচ্ছতা, সেটি নিয়ে প্রশ্ন তুলে এই জুনায়েদ সাহেবরা তারা কিন্তু, বা রাফি সালমান রিফাত সাহেবরা তারা কিন্তু আর পরবর্তীতে নাগরিক কমিটিতে তারা যুক্ত হয়নি, এনসিপিতে যুক্ত হয়নি, মানে নাগরিক পার্টিতে যুক্ত হয়নি। তো যাই হোক, পরবর্তীতে জামাতের সাথে আলোচনার ভিত্তিতে হয়তো শিবিরের নেতৃবৃন্দ সবাই এখন একযোগে তারা এখন এনসিপিতে যুক্ত হচ্ছে, অর্থাৎ তারা আগে থেকেই ছিল। আমার অনেক বক্তব্য আপনি খেয়াল করবেন, আমি বলেছি যে এনসিপির 80% নেতৃবৃন্দ তারা জামাত শিবির থেকে আসা। আমি এর আগেও বলেছিলাম যে এনসিপির কেন্দ্রীয় কমিটি এমন ভাবে গঠিত হয়েছে যে পরবর্তীতে আপনি যখন মিটিং করে আলোচনা করতে যাবেন, তখন ওই যে 80% জামাত শিবিরের। সুতরাং এমন ভাবে জামাত এনসিপি কে দখল করেছে যে কখনোই এনসিপি জামাতের লেজুরের বাইরে যেতে পারবে না। ঠিক একইভাবে গণ অধিকার পরিষদকে নিয়ে এই ধরনের চক্রান্ত সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই চক্রান্ত নুরুল আকমল, আমি, হাসান আল মামুন আমরা কিন্তু সফলতা দেয়নি। আমরা শক্তভাবে ডিল করেছিলাম এবং নুরুল আকমল এখন সঠিক পথে আছে। এই সমস্যাগুলো অবশ্যই আমি তাকে বলেছি, এই সমস্যাগুলো আমি আশাবাদী তিনি অবশ্যই এটা সমাধান করতে পারবেন। এবং তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আমরা তো আসলে যেহেতু আমি বিএনপিতে আছি, সে বিএনপি সরকারে আছে, সুতরাং একই জায়গায় তো আছি, আদর্শিক জায়গা মিলটা রয়েছে। এবং অবশ্যই রাজপথ থেকে আমরা উঠে এসেছি, আমাদের ভিতরে সে ভালোবাসার জায়গাটাও রয়েছে। আমি গণ অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান রাখতে চাই যে নুরুল আকমলকে আপনারা বিব্রত করেন না। আপনারা যেভাবে টকশোতে গিয়ে বিএনপির বিরুদ্ধে আপনারা বলছেন, এটা আসলে আপনাদের অনুচিত। আপনারা একসময় অপোজিশনে ছিলেন, এখন সরকারে আছেন। দেখেন, সরকারের থেকে দেশ পরিচালনার অভিজ্ঞতা দরকার আছে, আবার অপোজিশনে থেকে আসলে আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা দরকার আছে। গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা অর্জন করেছে। আমি নুরুল আকমলকে বলেছিলাম যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তোমার অর্জন করা দরকার। তো গণ অধিকার পরিষদকে বলবো যে রাষ্ট্রের যে আপনার পরিচালনা কার্যক্রমের সাথে নুরুল আকমল যুক্ত হয়েছে, আপনারাও সরকারের সাথে আছেন দল হিসেবে জোটগতভাবে। সুতরাং এখন সরকারকে বিব্রত না করে সরকারের পলিসিকে সহযোগিতা করা গণ অধিকার পরিষদের দায়িত্ব হবে। কিন্তু এই দায়িত্ব আপনারা গ্রহণ করার পরেও এই দায়িত্ব পালন না করে বরং যেভাবে আপনারা নুরুল আকমলকে বিব্রত করার চেষ্টা করছেন, এইটা আসলে জামাতি এজেন্ডা। তো গণ অধিকার পরিষদের থেকে জামাতি এজেন্ডা বাস্তবায়ন না করার আমি অনুরোধ করছি।